হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আগের ক্লাস দুটোতে আমরা ক্লাস 9-এর যে ইংলিশ টেক্সট বই ব্লিস তার প্রথম দুটো চ্যাপ্টার টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আর অল অ্যাবাউট আ ডগ পড়েছিলাম। আজকে আমরা পড়ব খুব সুন্দর একটা পোয়েম, অটাম। অটাম একটা প্রকৃতি বিষয়ক কবিতা, এবং প্রকৃতি বিষয়ক কবিতা পড়তে গেলে বা যে কোনো ধরনের কবিতা পড়তে গেলেই তার রসাস্বাদন করাটা ভীষণ রকম প্রয়োজনীয়। মানে আমি শুধু প্রতিটা লাইন বাই লাইন সেন্টেন্সের মানে বুঝলাম বা ওয়ার্ডের মানে বুঝলাম শুধু তাই না, কবিতার যে মূল ভাব অর্থাৎ বিটুইন দ্য লাইন পড়তেও কিন্তু আমাদের শিখতে হবে। আমি যখন ব্যাখ্যা করেছি আমি সেইভাবেই কবিতাটাকে তোমাদের বুঝিয়ে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কবিতাটায় কি বলতে চাইছেন কবি, আর তারপর আমরা তার প্রত্যেকটা এক্সারসাইজ করব, তার গ্রামার পোর্শন করব, তার রাইটিং করব। চলো তাহলে কবিতাটা পড়ে নেওয়া যাক। তাহলে আমরা শুরু করছি লেসন 3, অটাম বাই জন ক্লেয়ার। অটাম মানে হচ্ছে শরৎকাল, অর্থাৎ শীতের আগে যে ঋতু আসে শীতের আমেজ নিয়ে, সেটাই হচ্ছে অটাম বা শরৎ। এবার আমরা কবি এবং এই পাঠ্য সম্পর্কে কিছু কথা জেনে নিই। জন ক্লেয়ার তিনি জন্মেছিলেন 1793-তে এবং তার মৃত্যু হয় 1864-এ। জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট famous for his celebratory representation of the English countryside and his lamentation of its disruption. জন ক্লেয়ার একজন ইংরেজ কবি ছিলেন যিনি বিখ্যাত ছিলেন ইংল্যান্ডের যে গ্রাম্য জীবন বা কান্ট্রিসাইড, গ্রামের চিত্র, তার সৌন্দর্য বর্ণনায় এবং সেই গ্রাম্য জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই শোক প্রকাশে তিনি বিখ্যাত ছিলেন। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. তার কিছু বিখ্যাত কবিতা সংগ্রহ ছিল ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রিসাইড। এই যে কবিতাটা আমরা পড়ব সেইটা উপস্থাপন করে একটা পেন পিকচার বা লেখচিত্র। কিসের লেখচিত্র? দ্য মেলো বিউটি অফ অটাম, অর্থাৎ শরৎকালের যে মৃদু সৌন্দর্য ইন দ্য কান্ট্রিসাইড, গ্রাম্য জীবনে শরৎকালের যে মৃদু সৌন্দর্য সেটাকে এই কবিতাটা বর্ণনা করে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর দ্য উইন্টার, যেহেতু শীতের ঠিক আগেই এই ঋতু আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। এটা ক্যারেক্টারাইজড বা এর বৈশিষ্ট্য কী কী? এর বৈশিষ্ট্য হলো ফলিং লিভস বা ঝরে যাওয়া পাতা, বেয়ার ব্রাঞ্চেস বা শূন্য শাখা, অ্যান্ড স্ট্রং উইন্ড বা ঝোড়ো হাওয়া। আমরা এবার সরাসরি কবিতার ফার্স্ট স্ট্যান্জাটা পড়ে নেব। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। অর্থাৎ প্রথম লাইন আছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল মানে হচ্ছে এলোমেলো, গাস্ট মানে দমকা হাওয়া। আই লাভ দ্য ফিটফুল গাস্ট অর্থাৎ আমি ভালোবাসি এলোমেলো দমকা হাওয়া, দ্যাট শেকস যেটা কিনা নাড়িয়ে দেয়, শেকস মানে নাড়িয়ে দেওয়া বা কাঁপিয়ে দেওয়া, দ্য কেসমেন্ট অল ডে। কেসমেন্ট মানে হচ্ছে গরাদবিহীন জানলা, সেই কেসমেন্টকে সে নাড়িয়ে দেয় অল ডে সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং মসি, মস মানে শ্যাওলা, মসি মানে শ্যাওলা ঢাকা, শ্যাওলা ঢাকা যে এলম ট্রি সেখান থেকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, নিয়ে নেয় যে বিবর্ণ পাতাগুলো। ফেডেড লিভস মানে হচ্ছে ফেড হয়ে যাওয়া মানে বিবর্ণ বা রং চটে যাওয়া, বিবর্ণ পাতাগুলোকে সে কী করে? টেক্স অ্যাওয়ে বা নিয়ে নেয়। টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, টুইলিং মানে আবর্তিত করে বা ঘোরায়, কোথায় ঘোরায়? বাই দ্য উইন্ডো পেন মানে জানালার ধার দিয়ে, উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, তার মতো আরও যে হাজার পাতা রাস্তা বা গলিপথ ধরে যাচ্ছে সেই পাতাগুলোর সঙ্গেই এই পাতাগুলোকেও সে আবর্তিত করায়। নেক্সট অ্যান্সা, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আমি ভালোবাসি দেখতে শেকিং বা কম্পমান টুইগ, টুইগ মানে হচ্ছে শুকনো ডালপালা বা খড়কুটো। ডান্স টিল দ্য শাট অফ ইভ, যারা নাচে কতক্ষণ পর্যন্ত? দ্য শাট অফ ইভ, ইভ মানে এখানে ইভিনিং, যারা সন্ধ্যার আগে পর্যন্ত নাচে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, স্প্যারো মানে চড়ুই পাখি,
চড়ুই পাখি কোথায় আছে? কটেজ রিগ। কটেজ রিগ মানে হচ্ছে, কটেজ মানে আমরা সবাই জানি কুঁড়ে ঘর, রিগ মানে তার যে উচ্চতম স্থান বা চালা, সেই কুঁড়ে ঘরের চালায় স্প্যারো হুজ চির্প উড মেক বিলিভ, যার চির্প বা চার্প যে কোনো রকম উচ্চারণ করতে পারো। চার্প বা চির্প মানে হচ্ছে কিচির মিচির, উড মেক বিলিভ যেটা আমাদের বিশ্বাস করায়, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, যে বসন্ত যেন শুধুমাত্র খুনসুটি করছে, ফ্লাটিং মানে খুনসুটি করছে, ইন সামার্স ল্যাপ গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই ফুলের শয্যায়। তাহলে আমরা আরও একবার সেকেন্ড স্ট্যান্জাটা পড়ে নেব। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. Third stanza. I love to see the cottage smoke curl upwards through the naked trees. Cottage smoke মানে কুড়ে ঘর থেকে যে স্মোক বা ধোঁয়া উঠছে, কার্ল আপওয়ার্ডস, কার্ল মানে কুণ্ডলি পাকাচ্ছে, আপওয়ার্ডস মানে ওপর দিকে, থ্রু দ্য নেকেড ট্রিজ, ট্রিজরা নেকেড বা নগ্ন কেন? তাদের পাতা ঝরে গেছে। তাহলে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, আমি দেখতে ভালোবাসি কুঁড়ে ঘরের ধোঁয়া যেটা কুণ্ডলি পাকিয়ে ওপর দিকে ওঠে নগ্ন গাছেদের মধ্য দিয়ে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পিজিয়ান বা পায়রারা তারা নেসেলড বা গুটিসুটি হয়ে থাকে রাউন্ড দ্য কোট, কোট মানে হচ্ছে পাখির বাসা, তাদের বাসার মধ্যে তারা গুটিসুটি হয়ে থাকে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ডাল মানে বিবর্ণ, এইরকম বিবর্ণ নভেম্বরের দিন। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, কক মানে মোরগ, ডাং হিল, ডাং মানে হচ্ছে গোবর, হিল মানে স্তূপ, ডাং হিল মানে গোবরের স্তূপ, ক্রোয়িং মানে মোরগের ডাক। তাহলে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, কক বা মোরগ সে গোবরের স্তূপের ওপর থেকে ডাকছে। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং, দ্য মিল মানে যে উইন্ড মিল বা হাওয়া কল, সেলস মানে মসৃণভাবে চলে, সেল মানে সাধারণত আমরা সমুদ্রে বা নদীতে জাহাজ বা নৌকো চলার কথা বলি, কিন্তু ঠিক সেই পালতোলা নৌকোর মতোই মসৃণভাবে যে উইন্ডমিল বা মিলগুলো চলছে। অন দ্য হিথ আ গোয়িং, হিথ মানে হচ্ছে পোড়ো জমি বা অনুর্বর জমি, আ গোয়িং মানে চলছে, অর্থাৎ যে মিলগুলো চলছে পোড়ো জমিতে মসৃণভাবে। তাহলে আমরা থার্ড স্ট্যান্জাটা আরেকবার পড়ে নিই। I love to see the cottage smoke curl upwards through the naked trees, the pigeons nestled round the court on dull November days like these, the cock upon the dunghill crowing, the mill sails on the heath going. Fourth stanza. The feather from the raven's breast, feather মানে পালক, কোথা থেকে? raven, raven মানে হচ্ছে দাঁড়কাক, raven's breast, breast মানে বুক, দাঁড়কাকের বুকের যে পালক, ফলস অন দ্য স্টাবল লি, স্টাবল মানে হচ্ছে খোঁচা খোঁচা, অর্থাৎ একটা জমি থেকে ফসল কেটে নেওয়ার পর তার যে খোঁচা খোঁচা অংশগুলো অবশিষ্ট পড়ে থাকে সেইটাকে এখানে স্টাবল বলা হচ্ছে। লি মানে ক্ষেত বা জমি। তাহলে দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি, দাঁড়কাকের বুক থেকে পালক খসে পড়ে খোঁচা খোঁচা শস্য জমিতে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, অ্যাকর্ন মানে হচ্ছে ওক গাছের যে ফল তাকে বলে অ্যাকর্ন, সেটা কোথায় পড়ছে? ওল্ড ক্রোজ নেস্ট, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট মানে যে বুড়ো কাকের নেস্ট বা বাসা তার পাশে বা কাছে পড়ছে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, প্যাটারিং মানে হচ্ছে টুপটাপ আওয়াজ করে পড়া, গাছ থেকে তারা পড়ছে বা ফল হচ্ছে প্যাটারিং ডাউন মানে টুপটাপ আওয়াজ করে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, গ্রান্টিং মানে হচ্ছে ঘোঁত ঘোঁত আওয়াজ করা, পিগস মানে আমরা সবাই জানি শূকর, তাহলে ঘোঁত ঘোঁত আওয়াজ করা শূকরেরা, দ্যাট ওয়েট ফর অল তারা সব কিছুর জন্যই অপেক্ষা করে। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, তারা স্ক্র্যাম্বল বা জড়াজড়ি করে যায়, অ্যান্ড হারি তাড়াহুড়ো করে যায়, ওয়্যার দে ফল যেখানে ওই অ্যাকর্ন বা ওক গাছের ফলগুলো পড়ে। তাহলে আমরা লাস্ট স্ট্যান্জাটা আরেকবার পড়ে নিই। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি, the acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. এবার আমরা শুরু করছি এক্সারসাইজ 1। আগে আমরা অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাকশন পড়ব। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে যে বিকল্পগুলো দেওয়া হয়েছে সেখানে সঠিক উত্তরে টিক মার্ক করতে বলছে। 1-এ আছে অল থ্রু দ্য ডে
দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য অল থ্রু দ্য ডে মানে সমস্ত দিন ধরে, দ্য ফিটফুল গাস্ট অর্থাৎ এলোমেলো দমকা বাতাস, শেকস বা কাঁপিয়ে দেয়। কাকে কাঁপিয়ে দেয়? এতে আছে উইন্ডো পেন বা জানলার ধার, বিতে আছে কার্টেন্স বা পর্দা, সিতে আছে কেসমেন্ট বা গরাদবিহীন জানালা, আর ডিতে আছে ডোর বা দরজা। আমরা কবিতায় পড়েছি যে এই যে এলোমেলো দমকা বাতাস সেটা কেসমেন্ট বা গরাদবিহীন জানলাকে কাঁপিয়ে দেয়। তাই আমরা সিতে তার পাশে যে কেসমেন্টের পাশে বক্স আছে সেখানে আমরা টিক দিয়েছি। টুতে আছে দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য, পোয়েট কবি লাভস টু সি দেখতে ভালোবাসেন, দ্য শেকিং টুইগ অর্থাৎ কম্পমান খড়কুটো ডান্স নাচতে, টিল দ্য কতক্ষণ পর্যন্ত পোয়েট ওই কম্পমান খড়কুটোকে নাচতে দেখতে ভালোবাসেন। এতে আছে কামিং অফ ডন, ডন মানে হচ্ছে ভোর, ভোরের শুরুতে, বিতে আছে এন্ড অফ নাইট বা রাতের শেষে, সিতে আছে এন্ড অফ আফটারনুন বা বিকেলের শেষে, আর ডিতে আছে শাট অফ ইভ বা সন্ধ্যার শেষ অবধি। তাহলে আমরা করব ডিতে শাট অফ ইভ। ডিতে শাট অফ ইভের পাশে যে বক্স আছে সেখানে আমরা টিক দেব। থ্রিতে আছে দ্য স্প্যারো স্যাট অন দ্য, স্প্যারো বা চড়ুই পাখি সে কিসের ওপর বসে? এতে আছে কটেজ রিগ বা কটেজের যে চালা, উচ্চতম স্থান বা চালা সেখানে, বিতে আছে হাউস টপ বা বাড়ির ওপরে, সিতে আছে মসি এলম ট্রি বা শ্যাওলায় ঢাকা এলম গাছে, আর ডিতে আছে কেসমেন্ট বা গরাদবিহীন জানলা। তাহলে চড়ুই পাখি কোথায় বসে? আমরা করব এতে কটেজ রিগ। এতে কটেজ রিগের পাশে যে বক্স আছে সেখানে আমরা টিক দেব। ফোরে দ্য পিজিয়ানস নেসেলড রাউন্ড দ্য, পিজিয়ান বা পায়রারা গুটিসুটি হয়ে থাকে কোথায়? এতে আছে কেজ বা খাঁচা, বিতে আছে কোট অর্থাৎ পাখির বাসা, সিতে আছে ব্রাঞ্চ বা গাছের শাখা, আর ডিতে আছে হিদ বা পোড়ো জমি। তাহলে আমরা করব বি কোট। বি কোটের পাশে যে বক্স আছে সেখানে আমরা টিক দেব। পাঁচে আছে দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, দ্য কক মানে মোরগ, ওয়াজ ক্রোয়িং আপন দ্য অর্থাৎ তারা ডাকছিল কিসের ওপর বসে? এতে আছে ডাং হিল, ডাং মানে গোবর, হিল মানে স্তূপ অর্থাৎ গোবরের স্তূপ, বিতে আছে লি বা শস্যের জমি, সিতে আছে টি ট্রপস বা গাছের মাথা, আর ডিতে আছে মিল সেলস অর্থাৎ মসৃণভাবে চলা মিল বা হাওয়াকল। তাহলে আমরা দেখেছি যে মোরগেরা কিসের ওপর বসে ডাকছিল? এতে আছে ডাংহিল বা গোবরের স্তূপ। সিক্সে আছে দ্য গ্রান্টিং পিগস, ঘোঁত করা শুকরেরা, এতে আছে ওয়াক স্লোলি ধীরে ধীরে হাঁটে, বিতে আছে স্ক্যাম্পার বাই অর্থাৎ এদিক ওদিক যায়, সিতে আছে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি মানে এলোমেলোভাবে তাড়াহুড়ো করে জড়াপট্টি পাকিয়ে যায়, আর ডিতে আছে ডাইভ অ্যান্ড সুইম তারা ঝাঁপায় এবং সাঁতার কাটে। আমরা করব সিক্সের সি স্ক্র্যাম্বল অ্যান্ড হারি অর্থাৎ তারা জড়াজড়ি এবং হুটোপাটি করে যায়। এরপর আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 22 এক্সারসাইজ 2। ইনস্ট্রাকশনে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। নিচের যে প্রশ্নগুলো আছে তার উত্তর করতে হবে 25 ওয়ার্ডসের মধ্যে। প্রথম প্রশ্ন আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম? শ্যাওলা পড়া যে এলম ট্রি তার পাতাদের কি হয় শরৎকালে? আনসারে আমরা লিখছি দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি বিকাম ফেডেড। মসি এলম ট্রি বা শ্যাওলা ঢাকা এলম গাছের পাতারা ফেডেড অথবা বিবর্ণ হয়ে যায়। দে ফল ডাউন তারা ঝরে পড়ে, অ্যান্ড আর ক্যারিড বাই দ্য উইন্ড ডাউন দ্য লেন অ্যালং উইথ 1000 আদার্স, এবং তারা বাতাসের দ্বারা বাহিত হয়ে যায় গলিপথ ধরে তাদের মতোই হাজার অন্যদের সাথে। তাহলে আমরা আবার প্রশ্নটার উত্তর পড়ছি। দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি বিকাম ফেডেড, দে ফল ডাউন অ্যান্ড আর ক্যারিড বাই দ্য উইন্ড ডাউন দ্য লেন অ্যালং উইথ 1000 আদার্স। তারপরে দুয়ের প্রশ্ন আছে হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? নভেম্বরের দিনগুলিতে কোন জিনিস আমাদের কবি দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন? আনসারে আমরা লিখছি দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগস, কবি দেখতে ভালোবাসেন কম্পমান খড়কুটো, কটেজ স্মোক কার্লড আপওয়ার্ডস, কুড়ে ঘর থেকে যে ধোয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে ওঠে, দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট,
বাসার পাশে গুটিসুটি মেরে বসে থাকা পিজিএন বা পায়রাদের, দ্য কক্স ক্রোয়িং আপন ডাংহিল, ডাংহিল বা গোবরের স্তূপের ওপর থেকে ডাকতে থাকা মোরগ, অ্যান্ড দ্য মিলস সেলিং এবং মসৃণভাবে চলতে থাকা মিল বা কলগুলিকে। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ছি। হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? আনসারে আমরা বলছি, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগস, কটেজ স্মোক কার্লড আপওয়ার্ডস, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, দ্য কক্স ক্রোয়িং আপন দ্য ডাংহিল অ্যান্ড দ্য মিলস সেইলিং। এবার আমরা করব এক্সারসাইজ 3। আগে আবার ইনস্ট্রাকশন পড়ি। স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। আমাদের কি বলতে বলেছে, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এতে আছে অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, অনিল তার ঠাকুমার বাড়িতে যাবে। তাহলে এখানে অনিল সাবজেক্ট, সে সরাসরি এই কাজটা করছে, অর্থাৎ সাবজেক্টের ওপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে না, ডাইরেক্টলি সাবজেক্টই কাজ করছে, সেই জন্য আমরা বুঝতে পারছি এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। বিতে আছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট তার অফিস ছেড়েছেন বা ত্যাগ করেছেন। লেফট মানে ত্যাগ করা, তাহলে প্রেসিডেন্ট তার অফিস ছেড়েছেন, এখানেও প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, তিনি সরাসরি কাজটা করছেন, তার ওপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে না বা তার দ্বারা কোনো কিছু করার কথা বলা হচ্ছে না, সেই জন্য দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, এটা অ্যাক্টিভ ভয়েস। সিতে আছে দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, প্রজেক্টটা কাদের দ্বারা শেষ করা হবে? স্টুডেন্টসদের দ্বারা বা ছাত্রদের দ্বারা। তাহলে এখানে প্রজেক্টের কাজটা কাদের দ্বারা শেষ করার কথা বলা হচ্ছে, কাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে? স্টুডেন্টদের ওপরে। যেহেতু এখানে ফিনিশড বাই দ্য স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টদের দ্বারা কোনো কাজ করার কথা বোঝানো হচ্ছে, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস। আর ডিতে আছে প্রমিতাজ লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, প্রমিতার ছুটি স্যাংশন করা হয়েছে বা মেনে নেওয়া হয়েছে কার দ্বারা? স্কুল অথরিটির দ্বারা। অর্থাৎ এখানে স্কুল অথরিটির দ্বারা কোনো কাজ করানো বোঝাচ্ছে বা কোনো কাজের দায়ভার স্কুল অথরিটির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এটাকে করব প্যাসিভ ভয়েস। এখানে খুব সহজে মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে, যদি আমরা দেখি এই বাই কথাটা ব্যবহার করা হচ্ছে কারোর দ্বারা কোনো কাজ করা হচ্ছে এইটা বোঝাতে গিয়ে, তাহলে সেখানে আমরা প্যাসিভ ভয়েস করব, এবং যদি আমরা দেখি সরাসরি কোনো কাজ কোনো সাবজেক্ট করছে তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। এবার আমরা করব এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলো তার ভয়েস চেঞ্জ করতে হবে। এতে আছে দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, আমরা এখানে হ্যাজ রেড আউট পড়লাম কেন? এখানে রিড উচ্চারণ না করে আমরা রেড পড়লাম কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এবার হ্যাজের সঙ্গে সবসময়ই ভার্বের থার্ড ফর্ম যেহেতু বসে, রিড, রেড, রেড, তার বানান একই রকম হলেও উচ্চারণ আলাদা হয়, তাই আমরা পড়লাম দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, ছেলেটা চিঠিটা পড়েছে। আনসার আমরা কি করছি? দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে সেখানে হ্যাজের সঙ্গে বিন যোগ হবে, তাহলে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। বিতে আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, কালকের মধ্যে আমি একটা ক্রিকেট ব্যাট কিনব। তাহলে এটা আমরা করব, আনসারে দেখছি কি আছে, আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো, তাহলে কার দ্বারা এখানে ক্রিকেট ব্যাট কেনা হবে? আমার দ্বারা, আই আছে, আইটা মি হয়ে যাবে, কালকের মধ্যে কেনা হবে বাই টুমরো, এবং যেহেতু আই এর সঙ্গে শ্যাল হ্যাভ ছিল কিন্তু যখন আমরা ক্রিকেট ব্যাটের পরিপ্রেক্ষিতে বসাচ্ছি তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে শ্যালের জায়গায় উইল হয়ে যাবে। আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। সিতে আছে সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, সোহিনীর বন্ধুরা একটা পিকনিক অর্গানাইজ করেছিল বা তারা একটা পিকনিকের প্ল্যান করেছিল। আমরা আনসারে করছি আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস, এখানেও পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড আছে, সেই জন্য আমরা হ্যাড বিন করেছি। আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস। ডিতে আছে দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, ফুটবল টিম একটা সাহসিকতার সাথে তারা লড়াই দেবে, অর্থাৎ তারা খুব ভালোভাবে সাহসিকতার সঙ্গে খেলবে। ফুটবল টিম লড়াই দেবে মানে তাদের খেলা করার কথা বলা হচ্ছে, তাহলে
এখানে বলছে আ ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট, এটার যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে উইল পুট আপটা হয়ে যাবে, উইলের সঙ্গে বি যোগ হবে, উইল বি পুট আপ। আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। কাদের দ্বারা একটা ব্রেভ ফাইট পুট আপ করা হবে? ফুটবল টিমের দ্বারা। সেই জন্য বলছে এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। এবার আমরা করব এক্সারসাইজ 5, যেখানে ইনস্ট্রাকশানে বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ নিচে যে সেন্টেন্স বা বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, বা সোজা কথায় বলতে গেলে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এতে আছে আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। আমি তাকে বলেছিলাম তুমি কি তোমার টিফিন আমার সঙ্গে ভাগ করে নেবে বা শেয়ার করবে। এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব অর্থাৎ যে কথাটা বলছে আমি তাকে বলছিলাম, এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট টেন্সে। সেই জন্য যখন আমরা এই ডিরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, অর্থাৎ আমরা ইনভার্টেড কমাটা তুলে দেব, তখনও কিন্তু আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। তাহলে আই সেড টু হিম, যেহেতু আমি জিজ্ঞাসা করছি, এটাকে আমরা করে দেব আই আস্কড হিম। আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। উইলটার পাস্ট টেন্স হয়ে গেছে উড, সেই জন্য আমরা লিখেছি আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। বিতে আছে অঞ্জনস মাদার সেড, অঞ্জনের মা বলেছিলেন ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। তোমার বাবা মুম্বাইয়ে রওনা হয়েছেন। ইয়োর ফাদার মানে এখানে কার বাবা? অঞ্জনের বাবা বা তার বাবা, সেই জন্য আমরা ইয়োরটাকে তুলে দিয়ে হিজ করব। অঞ্জনস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। হ্যাড লেফট কেন করলাম? কারণ অঞ্জনস মাদার সেড আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, সেই জন্য আমরা হ্যাজের পাস্ট টেন্স হ্যাড করেছি। সিতে আছে দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি সেড, মেয়েরা বিজয়ীর মতো বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতে গেছি। এখানে মেয়েরা ট্রায়াম্ফ্যান্টলি মানে বিজয়ীর মতো বলেছিল হুররে। যখনই আমরা এই হুররে কথাটা ব্যবহার করছি তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি একটা সেন্টেন্সের এক্সাম্পল। এই এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমরা কিন্তু বলবো না দ্য গার্লস সেড, আমরা বলবো দ্য গার্লস এক্সক্লেমড। আর এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, সেই জন্য পুরোটাই আমরা পাস্ট টেন্সে করব। দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি এক্সক্লেমড, এখানে ট্রায়াম্ফ্যান্ট আছে, একটা টাইপিং এরার হয়েছে, তোমরা এটাকে ট্রায়াম্ফ্যান্টলি করো। দ্য গার্লস ট্রায়াম্ফ্যান্টলি এক্সক্লেমড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ডিতে আছে হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। হি সেজ, সে বলেছিল লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি যেন জীবনে সফল হও। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পুরোটাই প্রেজেন্ট টেন্সে হবে। আর এখানে সে তার একটা মনের ভাব প্রকাশ করছে বা মনের ইচ্ছে প্রকাশ করছে অথবা আশীর্বাদ করছে। আশীর্বাদ করা মানে উইশ করা, সেই জন্য আমরা হি সেজটা না লিখে লিখব হি উইশেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ। এখানে ইউটা আই করেছি আমি যেন জীবনে সাকসেসফুল হই, এটাই সে উইশ করেছিল। ইতে আছে দ্য ক্যাপ্টেন ইনফর্মড, ক্যাপ্টেন জানিয়েছিল দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। টুর্নামেন্ট লাস্ট মান্থে বা গত মাসে স্থগিত হয়ে গেছে বা পোস্টপন্ড হয়েছে। তাহলে আমরা এটাতে দুটো জিনিস দেখব, একটা হচ্ছে প্রথমে দ্য ক্যাপ্টেন ইনফর্মড, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্ব সেটা আছে পাস্ট টেন্সে, আর ইনভার্টেড কমার মধ্যে কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট আছে, দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট থাকে সেটা কিসে চেঞ্জ হয়? পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায়। তাই আমরা করেছি দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট মান্থ গত মাস, তাকে আমরা করেছি দ্য প্রিভিয়াস মান্থ। এইবার আমরা চলে যাব পেজ নাম্বার 23তে এক্সারসাইজ 6 কম্পোজিশন পার্ট। কি ইনস্ট্রাকশন দিয়েছে দেখি? ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। নিচের ফ্লোচার্টটা ব্যবহার করে আমাদের 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কিসের ওপর? পেপার মেকিংয়ের ওপর, অথবা কেমন করে কাগজ তৈরি করা হয়। আমরা হিন্টগুলো পড়ে নেব। প্রথমে আছে কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, অর্থাৎ বাঁশ কাটা হয়। মেকিং পাল্প, পাল্প মানে হচ্ছে মন্ড তৈরি করা হয়। অ্যাডিং কেমিক্যালস, অর্থাৎ রাসায়নিক যোগ করা হয়। রোলিং ইন্টু শিটস, তাদের শিটসের মতো করে রোল করে নেওয়া হয় বা বেলে নেওয়া হয়। অ্যাডিং কালার, রং যোগ করা হয়। ড্রাইং, শুকিয়ে নেওয়া হয়। আর লাস্টে রেডি ফর ইউজ বা ব্যবহারের জন্য তৈরি। তাহলে আমরা জানি প্রসেসিংয়ের একটা হেডিং দিতে হয়, আমরা হেডিং দিয়েছি পেপার মেকিং। হেডিং সবসময় ক্যাপিটাল লেটারে বা বোল্ড লেটারে লিখবে। কি আছে দেখো, পেপার মেকিং বিগিনস উইথ কাটিং ডাউন অফ ব্যাম্বুজ।
পেপার মেকিংয়ের কাজটা শুরু হয় বাঁশ কাটা দিয়ে। দেন দে আর প্রসেসড ইনটু পাল্প, তারপর সেগুলোকে প্রসেস করা হয় বা তৈরি করা হয় মণ্ড হিসেবে। আফটার দ্যাট তারপরে কেমিক্যালস আর অ্যাডেড টু দিস পাল্প টু রিফাইন ইট, এই পাল্পটাকে পরিশুদ্ধ করার জন্য সেখানে কেমিক্যালস বা রাসায়নিক যোগ করা হয়। দ্য পাল্প ইজ দেন রোল্ড ইনটু থিন শিটস, এরপর এই পাল্প বা মণ্ডটাকে একটা পাতলা শিট বা পাতলা আস্তরণের মতো করে রোল করা হয় বা বেলে নেওয়া হয়। অ্যাট দিস স্টেজ, এই স্টেজে বা এই স্তরে কালার ইজ অ্যাডেড, রং যোগ করা হয়। ফাইনালি শেষ পর্যন্ত দিজ শিটস আর ড্রায়েড, এই শিটগুলোকে শুকিয়ে নেওয়া হয়। অ্যান্ড দ্য পেপার ইজ রেডি ফর ইউজ, এবং ব্যবহারের জন্য পেপারটা তৈরি। তাহলে আমরা পুরোটা একবার পড়ে নিই। পেপার মেকিং, পেপার মেকিং বিগিনস উইথ কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, দেন দে আর প্রসেসড ইনটু পাল্প, after that chemicals are added to this pulp to refine it. The pulp is then rolled into thin sheets. At this stage color is added. Finally these sheets are dried and the paper is ready for use. এই একই পেজে আছে আমাদের এক্সারসাইজ 7। এক্সারসাইজ 7-এ দেখি কি লিখতে বলেছে। রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। নিচে যে হিন্টগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে 100 শব্দের মধ্যে অ্যানি বেসান্তের বায়োগ্রাফি বা জীবনী লিখতে বলা হয়েছে। আমরা ইতিহাসে অ্যানি বেসান্তের কথা সবাই পড়েছি, আজকে আমরা তার জীবনী লিখব 100 শব্দের মধ্যে নিচের হিন্টগুলো ব্যবহার করে। আগে হিন্টগুলো পড়ে নিই। বর্ন অন 1st of November 1847 ইন লন্ডন, তিনি 1 নভেম্বর 1847 খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি একজন বিখ্যাত ব্রিটিশ লেখিকা ছিলেন। ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন, তিনি ওয়েল নোন বা পরিচিত ছিলেন কিসের জন্য? সোশ্যালিস্ট, অর্থাৎ তিনি একজন সমাজতাত্ত্বিক ছিলেন। অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন, তিনি মহিলাদের অধিকারের জন্য কাজ করেছিলেন। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন বা পার্টিসিপেট করেছিলেন। জয়েন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসে তিনি যোগ দিয়েছিলেন। বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, 1917 সালে তিনি ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের। পাসড অ্যাওয়ে অন 20 সেপ্টেম্বর 1933 ইন মাদ্রাজ, ইন্ডিয়া, তিনি 20 সেপ্টেম্বর 1933 সালে ভারতের মাদ্রাজে তিনি মারা গিয়েছিলেন বা প্রয়াত হয়েছিলেন। তাহলে এই হিন্টগুলো ব্যবহার করে 100 শব্দের মধ্যে আমরা যে প্যারাগ্রাফটা তৈরি করেছি সেটা শুরু করছি। বর্ন ইন লন্ডন অন October 1st, 1847, Annie Besant was a prominent British writer, socialist and advocate for women rights. অর্থাৎ লন্ডনে 1 অক্টোবর 1847-এ জন্মগ্রহণ করে অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ রাইটার, একজন সোশ্যালিস্ট এবং উইমেন রাইটসের একজন অ্যাডভোকেট বা প্রচারক। হার অ্যাক্টিভিজম এক্সটেন্ডেড টু ইন্ডিয়ান পলিটিক্স, তার কাজকর্ম বিস্তারিত হয়েছিল বা এক্সটেন্ডেড হয়েছিল কোথা অবধি? ইন্ডিয়ান পলিটিক্স বা ভারতীয় রাজনীতি অবধি। Here she joined the Indian National Congress and made history as its first female president in 1917. এখানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন এবং 1917 সালে তার প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। বেসান্ত's contribution to the Indian independence movement were significant. ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অ্যানি বেসান্তের কন্ট্রিবিউশন বা অবদান সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ ছিল। She passed away in Madras, India on September 20, 1933. 1933 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর তিনি ভারতের মাদ্রাজে প্রয়াত হন। তাহলে তো অটম কবিতাটা আমরা পড়লাম, খুব সুন্দর একটা কবিতা। আশা করি কবিতার মানে বুঝতে এবং তার যে ভেতরের মর্মার্থ সেটা উপলব্ধি করতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা গ্রামার করতে গিয়ে দেখলাম যে এখানে ভয়েস চেঞ্জের পাশাপাশি ন্যারেশন চেঞ্জও রয়েছে। ন্যারেশন চেঞ্জ করতে আমাদের শিখতে হবে। আমরা যখন গ্রামারের ক্লাস করব তখন আবার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো আমরা আবার ডিটেলে শিখব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিংয়ে প্রসেসিং আছে। আমরা এর আগের ক্লাসে আমরা অরেঞ্জ জুস মেকিং পড়েছি, আজকে আমরা করলাম দ্য মেকিং অফ পেপার। এই রকম প্রসেসিং কিন্তু পরীক্ষার সময় অবশ্যই আসবে, কাজেই প্যারাগ্রাফ লেখাই হোক বা প্রসেসিং করাই হোক তার জন্য ভালো করে টেন্স শিখতে হবে এবং সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে শিখতে হবে। এইগুলোতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু ঠিকমতো রাইটিং করা যাবে না এবং রাইটিংয়ে মার্কস কাটা যাবে। সেই জন্য খুব ভালো করে রাইটিং পড়ো, বারবার লিখে প্র্যাকটিস করো, যে কথাটা আমি বারবার বলি জোরে জোরে উচ্চারণ করে পড়ার চেষ্টা করো।
যদি অটাম পড়ে ভালো লাগে, যদি মনে হয় যে আমার এই কোয়েশ্চেন আনসার সলভ করে দিয়ে তোমাদের উপকার হয়েছে, অবশ্যই আমাকে একটা লাইক করো, আমার চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে এরকম আরও যত ভিডিও দেব সেগুলো যাতে তোমাদের কাছে যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, টাটা।